গল্প বাংলো। আমাদের আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তের লেখা ছোড়া। নিহার রঞ্জন গুপ্তের জন্ম 1911 সালের 6ই জুন তৎকালীন অবিভক্ত বাংলার যশোরে। তাঁর সৃষ্ট কিরীটী চরিত্রটি বাংলা সাহিত্যের একটি চির সমাদৃত অংশ। তিনি কলকাতার কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। এরপর লন্ডন থেকে চর্মরোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে কর্মজীবন শুরু করে চট্টগ্রাম থেকে সুদূর মিশরের রণাঙ্গনে পর্যন্ত কাজ করেন। তার লেখা কয়েকটি গ্রন্থ কালো ভ্রমর, উত্তর ফাল্গুনী, কলঙ্কিনী কঙ্কাবতী। আজকের গল্পটি আমরা নিয়েছি কামিনী প্রকাশালয় থেকে প্রকাশিত 5 কিরীটী নামক বইটি থেকে। শুনতে থাকুন আজকের গল্প ছোড়া। কাল রাতে কখন যে বৃষ্টি নেমেছিল সমীর জানে না। অনেক রাত্রে বোধ হয়, মাঝরাত্রে একবার ঘুমটা ভেঙে গিয়েছিল। খোলা জানলাটা দিয়ে জোলো ঠান্ডা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ছিটে গায়ে এসে লাগতেই বোধহয় ঘুমটা ভেঙে গিয়েছিল সমীরের। বুঝতে পেরেছিল বাইরে বৃষ্টি নেমেছে। নামুক, উঠে জানলাটা বন্ধ করে দেবে তাও ইচ্ছা হয়নি। খোলা জানলাটা দিয়ে খানিকটা বৃষ্টির ছাট আসবে, বিছানাটা ভিজিয়ে দেবে। তা দিক, বিছানাটার যা অবস্থা হয়েছে তা ভিজেই বা কি শুকনোই বা কি। ডানলপিলোর উপরে পুরু মোটা তোষক, তার উপরে মসৃণ বোম্বে ডাইং এর চাদর তো নয়, ব্যবহারে ব্যবহারে ছিঁড়ে গিয়েছে এখানে ওখানে। গুটলি পাকিয়ে শক্ত যেন ইট হয়ে গিয়েছে তোষকের তুলোগুলো। তার উপরে ময়লা একটা সুজনি বিছানো, কেমন যেন ময়লা ভ্যাপসা সোঁদা গন্ধ বার হয় বিছানায় শুলে। তবু তো ওরই উপরে পড়ে ঘুমোয় সমীর রাতের পর রাত। শীত শীত করছিল। শেষ পর্যন্ত অনন্য পায়ে হয়ে হাতের কাছে কিছু না পেয়ে অন্ধকারে ময়লা সুজনিটাই বিছানা থেকে তুলে বেশ করে গাটাকে ঢেকে নিয়েছিল। আহ, কি আরাম! তারপরই দিব্যি ঘুম। ইউনিয়ন অফিস থেকে ফিরতে ফিরতে রাত 11টা বেজে গিয়েছিল। ঘুমের ব্যাঘাত হয় না বড় একটা সমীরের কখনো। আর যতটুকু সময় ঘুমানো যায় ততটুকু সময় তো চিন্তার হাত থেকে নিষ্কৃতি, নচেত সর্বক্ষণই তো টাকা টাকা টাকার চিন্তা। আজ 4 মাস কারখানায় লকআউট চলছে। প্রথম কটা দিন বন্ধ গেটের সামনে লাল শালুর উপর নানা স্লোগান লিখে মধ্যে মধ্যে চিৎকার করে নিজেদের দাবি জানাবার চেষ্টা করত। তারপর অনশন ধর্মঘট, কিন্তু কিছুতেই কিছু হয়নি। মালিকপক্ষ সম্পূর্ণ নির্বিকার। দরজায় তালা দিয়ে পুলিশ প্রহরী গেটে বসিয়ে তারা বোধহয় নিশ্চিন্তে কোনো স্বাস্থ্যকর জায়গায় গিয়ে বসে আছে। তাদের তো কোনো দুশ্চিন্তা নেই প্রাত্যহিক জীবনযাপনের। জোরে বৃষ্টি নামতেই সকালের দিকে সমীরের বোধহয় ঘুমটা পাতলা হয়ে ভাঙো ভাঙো হয়ে এসেছিল। ঘুম ঘুম আর জাগার মধ্যে একটা নিষ্ক্রিয়তা। শুনতে পাচ্ছে অথচ ঠিক শুনতে যেন পাচ্ছে না। অবলুপ্তির বাইরে জগৎটা যেন অর্ধ সচেতন মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। হঠাৎ কানে এলো লতার কণ্ঠস্বর। দাদা, তোর চা। এই দাদা, ওঠ, চা নে। কে রে? ওঠ, চা জুড়িয়ে গেল। দাদা, এই না জ্বালালে। উঠতেই হলো সমীরকে। হাত বাড়ালো। দে। বোনের হাত থেকে চায়ের কাপটা নিয়ে এক চুমুক দিয়েই মুখটা বিকৃত করে বললে, তুই কি চা করেছিস রে? না চিনি না দুধ। লতা ভাইয়ের কথায় কোনো জবাব দেয় না, চলে যাচ্ছিল ঘর থেকে। সমীর ডাকলো, এই লতা। ফিরে দাঁড়ালো লতা, ভাইয়ের মুখের দিকে তাকালো। বোনের পরনে একটা তাঁতের শাড়ি, নেহাত কম দামের নয়, দেখলেই বোঝা যায়। মাথায় চুল বিনুনি করা, চোখে মুখে এখনো গত সন্ধ্যার প্রসাধনের কিছু কিছু চিহ্ন তাকালেই চোখে পড়ে। কি বলছিস? 5টা টাকা হবে? না। লতার কণ্ঠস্বর উদাস, নিষ্পৃহ। দে না বাবা,
টাকা পেলেই টুদি পাই তো সব দেনা মিটিয়ে দেবো। টাকা নেই। কেন মিথ্যে কথা বলছিস? তোর আবার টাকা নেই হাতে? সালা, আর যেই বিশ্বাস করুক আমি করি না। দে না বাবু 5টা টাকা। বললাম তো নেই। বেশ, তবে না হয় গোটা 3 টাকাই দে। নেই। 2? না। দিবি না? না, যা হাতে আছে তাতে আজ রেশন আনতে হবে। লতা আর দাঁড়ালো না, ঘর ছেড়ে চলে গেল। দাঁতে দাঁত চেপে বললে সমীর অস্ফুট কণ্ঠে। শালি হারামজাদি। লতা হয়তো বড় ভাইয়ের কথাগুলো শুনতে পায়নি, আর শুনলেও তার কিছু এসে যেত না। ও সবে লতা অভ্যস্ত। নেহাত বেকায়দায় পড়েছে সমীর। কারখানা বন্ধ, একটা পয়সা রোজগার নেই। মনটা যেন হঠাৎ বেদম খিঁচড়ে যায় সমীরের। শালার সমস্ত দুনিয়াটার উপরে যেন খিঁচড়ে যায়। মনে হয় সব শালাকে যদি খুন করে ফেলা যেত, তবে বোধ হয় দীর্ঘদিনের পুঞ্জীভূত আক্রোশের কিছুটা কমতি হয়। শালার কারখানা যে অদূর ভবিষ্যতে খুলবে, তার ক্ষীণতম আশাও কোথাও দেখতে পাচ্ছে না সমীর। আর শালার বৃষ্টি দেখো না, ঝরছে তো ঝরছেই। বালিশের তলা থেকে একটা চারমিনারের প্যাকেট ও দেশলাইটা বের করলো সমীর। গোটা 3 সিগারেট বোধহয় অবশিষ্ট ছিল প্যাকেটটার মধ্যে, চেপটে গিয়েছে। তারই একটা বের করে ধরালো সমীর। নেতিয়ে গিয়েছে। জোরে জোরে টানতে গিয়ে ধোঁয়া তো বেরই হয় না, উল্টে গলাটা তেতো হয়ে যায়। ইউনিয়নের লিডার দেবেনবাবু তো রোজই লম্বা বুলি ঝাড়ছে। শালার যেমন পোশাকের বাহার, তেমনি তেল চকচকে চেহারা। শেষ পর্যন্ত সমীর ওই শালাকেই দেবে ফাঁসিয়ে। গোবর্ধন, বিলাস আর জামাল, ওরা আজকাল ট্রেনের বাসের যাত্রীদের পকেট কাটতে শুরু করেছে। সমীরকেও ওদের দলে ভিড়তে বলেছিল, কিন্তু সমীর বলেছে, না বাবা, কাজ নেই, ধরা পড়লে ধুলাই যখন দেবে। গোবর্ধন খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলেছে, ধরে অমনি পড়লে হলো, আর ধরতে এলে সঙ্গে সঙ্গে দেবো না চাগুড়ে চালিয়ে। ড্রেন পাইপ প্যান্টের পকেটে থাকে সর্বদাই গোবর্ধনের একটা চকচকে ধারালো ছুরি। আর পারবেও ও। দুর্জয় সাহস যেমন, তেমনই শালাবে পরোয়া। কথা বলতে বলতে প্যান্টের পকেট থেকে ছুরিটা বের করে কি এক অদৃশ্য কায়দায় বাঁটের গোড়ায় চাপ দিতেই ছুরির ইস্পাতের ধারালো তীক্ষ্ণ ফলাটা শুরুত করে যেন বের হয়ে এসেছে চোখের পলকে। গড়িয়াহাটার মোড়ে একটা আলো ঝলমল জুয়েলারি শপের দোকানের সামনে দাঁড়িয়ে দুজনে কথা বলছিল। সমীর কি এক আতঙ্কে যেন এক পা চকিতে পিছিয়ে এসেছিল। বলেছিল, এই শালা আমাকে মারবি নাকি? আরে দোষ শালা, তুই না আমার দোষ। দাঁত বের করে হাসতে হাসতে জবাব দিয়েছিল গোবর্ধন। ছুরিটা ততক্ষণে আবার হিপ পকেটে চালান করে দিয়েছে সে। আর বুঝলি সমীর, এই চাগুড়া না থাকলে আসলে আমাকে উপোস দিয়ে থাকতে হতো। তুই কি? কথাটা শেষ করতে দেয়নি গোবর্ধন। বলেছিল, নিশ্চয় 4 মাস শালা কারখানার ঝাঁপ বন্ধ, উপোস করবো নাকি? একা আমি কেন, বিরাট বিল বিলাস জামালও নেমে পড়েছিলাম মনে। ও শালা লাল ঝালু ঝান্ডা আর ব্যানার দেখে কিচ্ছু হবে না, শুদ্ধ গলাবাজির সময় না। কিন্তু এসব কি ভালো হচ্ছে গোবর্ধন? দেখ, ও লেকচার জানিস না, ও সব লেকচার অনেক শুনেছি। তবে হ্যাঁ, যাই বই কি, ফাঁকতালে একবার ওদিকে যাই, বার কয়েক চেঁচিয়েও আসি, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। সন্ধ্যায় এক দিদিমণিকে চাকু দেখিয়ে তার বিরাট ওয়াজটা। বলতে বলতে হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকে গোবর্ধন। চা খাবি? চা? হ্যাঁ চল, নিরালা রেস্টুরেন্টে ঘেমা মাংসের তো পেঁয়াজি বানায় সারা। তুই খাওয়াবি? হ্যাঁ চ। পেটে সেই সকাল থেকে 1 কাপ চায়ের বেশি কিছু পড়েনি সমীরের। গোবর্ধনের সঙ্গে গিয়ে রেস্তোরাঁয় ঢুকেছিল। পেট ভরে খেয়েছিল। পয়সা দেবার সময় সমীর দেখেছিল ওর পকেট ভর্তি টাকা, নোট, খুচরো পয়সা। কথাগুলো তেঁতো গলায় ভাবতে ভাবতেই সমীরের শরীরটা কেমন যেন গরম হয়ে ওঠে। সমীর বিছানার ময়লা তোষকটা উল্টে একটা ছুরি বার করে। ছুরিটা ও একদিন কলেজের স্পোর্টস 440-তে প্রথম হয়ে পুরস্কার পেয়েছিল। আলমারিতেই তোলা ছিল। গত পরশু এটাকে বের করে নিয়েছে। ওই পথই ও বেছে নেবে।
বাঁচতে তো হবে। কেন মরবে? কেন মরবে ও না খেয়ে? ওর বাপ সজনীকান্ত একটা কারখানার হেড অফিসে চাকরি করতে করতে স্ট্রোকে একটা অঙ্গ প্যারালিসিস হওয়ায় চাকরি থেকে অবসর নিতে বাধ্য হয়। সংসারে 5-7টি প্রাণী। ও আর বোন লতাই সবার বড়। কাজেই বাধ্য হয়ে সংসারের কথা ভেবে হাল ধরতে হয়েছিল ওকে। ফার্স্ট ইয়ারে সায়েন্স পড়ছিল, 3 ইয়ার্স ডিগ্রি কোর্স। বিএসসি পড়া ছেড়ে দিল সমীর। মাস 2 তারপর ঘুরতে ঘুরতে সিং অ্যান্ড কোম্পানির কারখানার চাকরিটা পেয়ে গিয়েছিল খিদিরপুরে। তাও তার বাপ এই কারখানার হেড অফিসে একসময় চাকরি করত বলে। বলবীর সিং ম্যানেজিং ডাইরেক্টর দয়াপরবশ হয়ে তাঁর কারখানায় চাকরিটা দিয়েছিলেন। 2 বছর চলছিল একরকম। তারপরই হঠাৎ এই 10 দফা দাবিতে স্ট্রাইক, শেষ পর্যন্ত 1 মাসের মাথায় লকআউট। ভাগ্যে লতাটা ছিল, ওই এখন সংসারটা চালায়। ওর তো কেবল সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত টোটো করে ঘুরে বেড়ানো। কোনোদিন জুটলে খায়, কোনোদিন না জুটলে খায় না। কিন্তু ওই লতা যে কিভাবে রোজগার করে সংসারটা চালাচ্ছে সমীর কি জানে? সব জানে, সবই বোঝে। বিকেল হলেই সেজেগুজে হ্যান্ডব্যাগটা হাতে ঝুলিয়ে বের হয়ে পড়ে লতা। বলে চাকরি করতে চায়। লতাও স্কুলের পাঠ চুকিয়ে দিয়েছে, নচেত ওরও সামনের বার হায়ার সেকেন্ডারি দেবার কথা। প্রথম সমীর ভেবেছে সত্যি হয়তো বা সন্ধ্যার দিকে কোথাও পার্ট টাইম একটা চাকরি জোগাড় করে নিয়েছে। মেয়ে ছেলে তো, পেয়ে গিয়েছে একটা চাকরি। তারপরই এক সন্ধ্যা রাত্রে ধর্মতলার মোড়ে একটা দোকানের সামনে একটা লাইট পোস্টের নিচে লতাকে এক স্যুট পরিহিত সুবেশধারী ভদ্রলোকের সঙ্গে হেসে হেসে কথা বলতে দেখে সমীর যেন একটু চমকেই উঠেছিল। লতাও কার সাথে কথা বলছে, হাবভাব দুজনেরই কেমন কেমন। একটু পরেই একটা চলতি ট্যাক্সিকে দাঁড় করিয়ে দুজনে উঠে বসল। ট্যাক্সিটা ধাঁ করে চলে গেল। 1 2 পরে সকালে চা দিতে এলে সমীর শুধিয়েছিল, লোকটা কে রে লতা? লোকটা? কোন লোকটা? ওই যে যার সঙ্গে সেদিন তুই রাত 7:30 নাগাদ ধর্মতলার দিকে কথা বলতে বলতে একটা ট্যাক্সিতে চেপে দুজনে পশ্চিম দিকে চলে গেলি। যা, কি দেখতে কি দেখেছিস? কাকে না কাকে দেখেছিস? কথাগুলো লতা নিহাত তরল পরিহাসের সঙ্গে বললেও সমীরের মনে হয়েছিল লতার স্বরটা যেন কাঁপছে, কেমন যেন দ্বিধাগ্রস্ত, মিনমিনে। লতা তাড়াতাড়ি ঘর ছেড়ে চলে গিয়েছিল। সমীরের মনে কিন্তু খটকা লেগেছিল একটা। তারপর পরপর 2 দিন বাড়ির আশেপাশে ঘাপটি মেরে থেকে ও বেরোলেই ছায়ার মতো ওকে অনুসরণ করেছে। বুঝতে বাকি থাকেনি সমীরের লতা কোথায় কি চাকরি করে, কোথা থেকে টাকা আসছে, কেমন করে ইদানিং সংসারটা চলছে। নিরুপায় একটা আক্রোশে 2 দিন নিজের ভেতরেই যেন ছটফট করেছে সমীর। তারপর একসময় ধীরে ধীরে আশ্চর্য মনটা যেন কেমন শান্ত হয়ে এসেছে, আক্রোশটা নিভে গেছে। তবু তো চালাচ্ছে, সংসারটা চলছে আজও। ক্ষুধার সময় 2টা ভাত মুখে ওঠে। আর সবচাইতে বড় কথা, আজকের দিনে রুয়াবি করে শালা লাভ কি? কিসের শালা প্রেস্টিজ আর ক্যারেক্টার? সমীর যেন কতটা নিশ্চিন্ত বোধ করেছে। কিন্তু আজ যেন সমীরের এই মুহূর্তে মনে হচ্ছে ও একটা গর্ধ, নিরেট বুদ্ধু। এইভাবে 4-4টে মাস শালা হাত পা গুটিয়ে থাকার কোনো মানে হয়? তলে তলে চাকরির চেষ্টাও করেছিল, কিন্তু দেখেছে ছোটোখাটো বড়সড় অনেক কারখানাতেই শ্রমিক অসন্তোষ, স্ট্রাইক, লাগাতার ধর্মঘট। দেখেছে ওর মতো শালা হাজারে হাজারে বেকার সর্বত্র এই শহরে। একবার ভেবেছে হলো কি শালা কলকাতা শহরের, হয় লাগাতার ধর্মঘট নয় লকআউট। আবার কোনো কোনো কারখানা এখানকার পাত্তারি গুটিয়ে অন্যত্র গিয়ে দিব্যি নাকি ব্যবসা জাঁকিয়ে বসেছে। কলকাতা থেকে জামশেদপুর, চাইবাসা, পাটনা গিয়েও চাকরির চেষ্টা করেছিল, কিন্তু সেখানে বাঙালি শুনেই তারা মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে।
শালারা সবার সাপের 5 পা দেখেছে যেন, বাঙালিকে হেনস্থা করে। আরে শালা এই বাঙালি একদিন কি না করেছে। বাবার মুখেই তো ছোটবেলায় শুনেছে কতবার, হোয়াট বেঙ্গল থিংকস টুডে, হোল অফ ইন্ডিয়া থিংকস ইট টুমরো। আচ্ছা শালা, বাঙালিকে চেনো না, দেখিয়ে দেবো আবার একদিন। সমীর আরেকটা সিগারেট ধরালো। বাইরে বৃষ্টি থামার নামগন্ধও নেই যেন, ঝরছে তো ঝরছেই। কি বিশ্রী তেতো হয়ে গেছে গলাটা। সেই বিশ্রী আক্রোশটা সব কিছুর প্রতি দেহের শিরায় শিরায় বইতে শুরু করেছে, হাত পাগুলো নিষ্পিস করছে। জামাটা গায়ে চড়িয়ে নিল সমীর। কি ঘামের গন্ধ বেরোচ্ছে রে বাবা জামাটা থেকে। একটা শার্টের দরকার, একটা প্যান্টেরও, একজোড়া চপ্পলেরও। মাথার চুল যে কতদিন কাটা হয়নি, শালা দাড়িটাও বেড়ে যেন। ভাগ্যে বাবার খুঁটটা ছিল। গালে হাত বোলালো সমীর। খোঁচা খোঁচা দাড়ি মনে করিয়ে দিল 2 দিন গালে খুর পড়েনি। আজ একবার শেভ করতে হবে। এই বিল্লি হাত দিল সমীর। ছোট বোন বিল্লি এসে ঘরে ঢুকলো। আমায় ডাকছিলে দাদা ভাই? বিল্লির গায়ে একটা নতুন ফ্রক। চেয়ে থাকে জামাটার দিকে সমীর। এই ফ্রকটা কোথায় পেলি রে বিল্লি? কাল দিদি ভাই কিনে এনেছে। লতা দিয়েছে? হ্যাঁ, মার শাড়ি, বাবার ধুতি, আমার ফ্রক, নান্টুর প্যান্ট শার্ট। সমীর শোনে বিল্লির কথাগুলো, কোনো জবাব দেয় না, চুপ করে থাকে। লতার রোজগার আজকাল তাহলে ভালোই। আমাকে ডাকছিলে কেন দাদা ভাই? বাবার খুঁটটা নিয়ে আয় তো। বিল্লি চলে গেল। একটু পরে খুরটা এনে দিল। দাদা ভাই, কি রে? মা বললে এখন বের হয়েও না। কেন? বাজার যেতে হবে, আবার রেশনও এনে দিতে হবে। পারবো না, যা এখান থেকে। বিল্লি থতমত খেয়ে পালিয়ে গেল। জল দিয়ে দাড়িটা ভিজিয়ে খুর টানতে গিয়ে 3-4 জায়গায় গলাটা কেটে গেল। উফ, রক্ত পড়ে, জ্বালা করে। সমীর যেন ভ্রুক্ষেপও করে না। ঠিক করে ফেলে মনে মনে সমীর, ওই গোবর্ধন, বিলাস আর জামালের পথই বেছে নেবে ও। গোবর্ধন বলেছিল, বুঝলি রে, ইজি মানি। কোনোদিন ধরা পড়লে তখন শালা বুঝবি। যাবে গোবর্ধন সিকদারকে ধরবে এমন শালা এখনো মায়ের গড়বে। কেন পুলিশ? ও সালাদের প্রাণের ভয় নেই। তাছাড়া না, ও বলবো না। ও সব টপ সিক্রেটের লাইনের। শালা লাইনে আয়, সব জানতে পারবি। সেই ভালো, ওদের লাইনই ধরবে সমীর। এভাবে শালা বেঁচে থাকা যায়? ধুস, এর নাম বেঁচে থাকা? সমীর বৃষ্টির মধ্যেই বের হয়ে পড়ল। গড়িয়াহাটার মোড়ে পৌঁছে একটা চায়ের দোকান থেকে পকেটের শেষ আধুলিটা ভাঙিয়ে 1 কাপ চা খেল। গোটা 2 সিগারেট কিনলো মোড়ের পানের দোকান থেকে। গোবর্ধন বলেছিল ব্যাপারটা সবচাইতে সুবিধা ট্রেনে, ট্রামে, বাসের ভিড়ের সময়টায়। অফিস টাইম, ভিড় বাড়ছে। অফিসের বাবুদের ভিড় বাড়ছে। একটা ডালহৌসিগামী বাসে ভিড় ঠেলে কোনো রকমে তড়াক করে উঠে পড়ল সমীর। বুকটার মধ্যে কিন্তু ধরাস ধরাস করতে লাগলো। গলাটা তেঁতো হয়ে শুকিয়ে ওঠে। পারল না, সুবিধে করতে পারল না। নেমে পড়ল যোগুবাবুর বাজারের কাছে। অন্য একটা বাস ধরল। এবার লাখটা ভালো বলতে হবে। একটা ব্যাগ হাতিয়ে চৌরঙ্গির কাছে চলন্ত বাস থেকে নেমে পড়ল সমীর। বুকটার মধ্যে তখনও ধরাস ধরাস করছে। সোজা এ রাস্তা ও রাস্তা দিয়ে একেবারে হাঁটতে হাঁটতে হরিশ পার্কে গিয়ে ঢুকলো। একটা বেঞ্চির ওপর বসে ব্যাগটা খুলল। খুচরো নোট মিলিয়ে মাত্র 12টা টাকা। তা হোক, এই আজ সমীরের কাছে রাজার ঐশ্বর্য। একটা পয়সা ছিল না পকেটে, 12টা টাকা। ব্যাগটা একটা ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। এখন অনেকটা হালকা বোধ হচ্ছে। শালা এমন কি কঠিন কাজ? সত্যি ইসি মানে। শালা ইডিয়েট। শালা ইডিয়েট ও। এতকাল বোনের মোষ তাড়িয়েছে আর নিজের হাত নিজে কামড়েছে। পেটে যেন শালা ইঁদুর ডন দিচ্ছে।
হাজরার মোড়ে একটা রেস্তোরাঁতে ঢুকে পেট ভরে খেল, প্রায় 5 টাকা। 1 প্যাকেট কাঁচি সিগারেট কিনল। একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে এগুতে লাগলো। বসুশ্রীর বিরাট ব্যানারটা চোখে পড়ল, গ্যামলার, দেবানন্দ। বিরাট লাইন পড়েছে। লাইনে গিয়ে দাঁড়ালো সমীর। ম্যাটিনি শোতে সিনেমা দেখে যখন বের হলো তখন চারিদিকে আলো জ্বলে উঠেছে। কলকাতা শহরটা আজ বেশ লাগছে। আলো, রং বেরঙের মানুষজন, আর মেয়েগুলোর কি বাহারি বেশভূষা। বুক ভরে যেন নিঃশ্বাস নেয় সমীর। শালা এই না হলে লাইফ। গোবর্ধনদের কারোর সঙ্গে দেখা হলে বেশ হতো। দিন 15 মধ্যেই সমীর বেশ পাকাপোক্ত হয়ে উঠল। গায়ে নতুন টেরিলিনের হাওয়াই শার্ট, ড্যাইন পাইপ প্যান্ট, পায়ে নতুন চপ্পল, পকেটে কাঁচির প্যাকেট, অর্ধেক গাল পর্যন্ত জুলপি, পকেটে সেই ছুরিটা। পথ চলতে চলতে মধ্যে মধ্যে ছুরিটা হাত দিয়ে চেপে ধরে, আর আপন মনেই নিঃশব্দে হাসে দাঁত বার করে। মা রাধারানী একদিন বললেন, কিরে, কিছু চাকরি বাকরি পেয়েছিস? তবে চিরকাল শালা বসে থাকবো নাকি? বলতে বলতে পকেট থেকে 30টা টাকা বের করে মাকে দিয়েছিল। মা ভারী খুশি, মুখ ভরা হাসি। লতাকেও আজকাল যেন সমীরের ভারী ভালো লাগে। শালা দুনিয়াটাই যেন বদলে গিয়েছে। উফ, কি ইডিয়েটই না ছিল সমীর। সেদিন সারাটা সকাল ও দুপুর বাসের ট্রামে ঘুরে ঘুরে মাত্র 10টা টাকা রোজগার হয়েছে। মন মেজাজ খিচড়ে যায় সমীরের। হঠাৎ এক সময় মনে হলো, শালা সন্ধ্যার অন্ধকারে ময়দানে একটা ট্রায়াল দিলে কেমন হয়। বাবুরা সব মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করতে আসে যখন, নিজের গাড়িতে চেপে, কখনো কখনো ট্যাক্সিতে। সমীর চলে গেল ময়দানের দিকে। কৃষ্ণপক্ষের রাত। কটাই বা হবে? রাত 8:15 কি বড়জোর 8:30। দূরে আকাশের বুকে ফুল ফুটিয়ে তুলেছে যেন রাতের নানা রঙের নিয়ন আলোগুলো, যেন মরশুমি নানা বর্ণের ফুলের আসর বসেছে। অন্যমনস্কভাবে কিছুটা এগোলেই সহসা সমীরের শিকারী দৃষ্টিতে নজর পড়ল একটা বেঞ্চের উপরে অন্ধকারে বসা ঝাপসা দুটো মূর্তি। সজাগ হয়ে ওঠে মুহূর্তে সমীরের শিকারীর দৃষ্টি। এই রকম নির্জন মাঠে ময়দানে, নির্জন অন্ধকারে ওই ধরনের মিথুনরত মূর্তি আরও একাধবার সমীরের এখানে রাতের অন্ধকারে এলে নজরে পড়েছে। থানার ওসি রথিন শিকদার থামলেন। কিরিটি নিজের বসবার ঘরে একটা আরাম কেদারায় গা এলিয়ে পাইপটা মুখে নিয়ে চোখ বুজে শুনছিল শিকদারের বর্ণিত কাহিনী। বললে, তারপর বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানতে পেরেছি তাই বললাম। লতার দাদা সমীর তাদের কিছু বলেনি? না। কিরিটি কিছুক্ষণ চুপ করে থেকে বললে, সমীর তাহলে বলতে চায় ঝাপসা ঝাপসা অন্ধকারেও সে তার বোনকে অন্য এক ভদ্রলোকের সঙ্গে ময়দানে আলিঙ্গনাবদ্ধ দেখে চিনতে পেরেই কাল এসেছিল শেষ পর্যন্ত। হ্যাঁ, তাই সে বলেছে। বোন লতার হত্যার ব্যাপারে সে কিছুই জানে না। আমার কি মনে হয় জানো রথিন? কি? ব্যাপারটা খুবই সিম্পল, এবং সমীর যতটুকু বলেছে তাই যথেষ্ট, এবং তা থেকেই জানা যায় লতার হত্যাকারী কে। কে লতার হত্যাকারী? তার ভাই সমীরই। বলো কি? হ্যাঁ। কিন্তু কিরিটি, ভাই হয়ে বোনকে অমন নৃশংসভাবে? হ্যাঁ, হত্যা করেছে, এবং সেটা সে করেছে লতাকে না চিনতে পেরেই। সমীর মিথ্যে বলেছে যে সে লতাকে চিনতে পেরেছিল সে রাত্রে। মিথ্যে বলেছে? হ্যাঁ, হয়তো এমন হয়েছিল। কি? ছোড়া দেখিয়ে সেই ভদ্রলোক যিনি লতাকে নিয়ে মত্ত ছিলেন তার কাছ থেকে ছিনতাই করবার জন্য সমীর এগিয়ে গিয়েছিল। মাঝখানে লতা বাধা দেয়,
অবশ্যই সবটাই আমার অনুমান, বা এমনও হতে পারে লতার হাত থেকেই টাকাটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় সে বাধা দেয়, তখন সমীর ছোড়া বসিয়ে দেয় লতার পেটে, অবশ্যই তাকে চিনতে না পেরে। জেনে শুনে সে বোনকে হত্যা করেনি। সত্যি বলছো কিরিটি? বললাম তো, আমার অনুমান সবটাই। আচ্ছা রথিন, একটা কাজ করতে পারো? কি? সমীরকে একবার আমার কাছে আনতে পারো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না। পরের দিনই সমীরকে নিয়ে এসেছিলেন রথিন কিরিটির ওখানে। ঘণ্টা দেড়েক সমীরকে নানা প্রশ্ন করে কিরিটি, এবং শেষ পর্যন্ত সমীর যা বলেছিল ওসব দিকে সমীর বড় একটা দৃষ্টি দেয়নি। কিন্তু আজ সারাটা দিন ট্রামে বাসে ঘুরে ঘুরেও তার পকেট খালি, কিছুই রোজগার হয়নি। কেমন হয় ছোড়া দেখিয়ে ওদের কাছ থেকে কিছু আদায় করতে পারলে? যেমন ভাবা তেমনি কাজ। সমীর নিঃশব্দে একটা শিকারী বেড়ালের মতো ঘাসের উপর পা ফেলে ফেলে এগিয়ে যায়। ওদের পশ্চাতে গিয়ে প্রায় কাছাকাছি দাঁড়াতেই মূর্তি দুটি বিচ্ছিন্ন হয়ে পরস্পর থেকে উঠে দাঁড়ালো। ওরা কিন্তু ঠিক ওদের পশ্চাতেই দণ্ডায়মান সমীরকে দেখতে পায় না। ঝাপসা ঝাপসা অন্ধকারে নজরে পড়ে সমীরের। স্যুট পরিহিত একটি ভদ্রলোক প্যান্টটা টেনে সোজা করতে থাকে, আর একটি মেয়ে তার বেশবাস গুছিয়ে নিচ্ছে। পকেট থেকে ছোড়াটা নিঃশব্দে বের করে সমীর। শক্ত মুঠিতে ধারালো ছোড়ার মাঠটা চেপে ধরে। ভদ্রলোকটি পকেট থেকে কয়েকখানা নোট বের করে মেয়েটির দিকে এগিয়ে দেয়। মেয়েটি হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে সমীর তার ছোড়া সমেত হাতটা ভদ্রলোকের দিকে এগিয়ে ধরতেই মেয়েটি চকিতে সরে দাঁড়ায় ভদ্রলোকের হাত থেকে নোটগুলো ছিনিয়ে নিয়ে। সমীর তখন মরিয়া হয়ে উঠেছে যেন। বাঘের মতো সে লাফিয়ে পড়ে মেয়েটির উপরে। মেয়েটি ওকে ধাক্কা দিয়ে ফেলে পালাবার চেষ্টা করে, কিন্তু পারে না। সমীরের হাতে তীক্ষ্ণ ধারালো ছোড়াটি মেয়েটির তলপেটে ঢুকে যায়। একটা অস্ফুট যন্ত্রণাকাতর চিৎকার করে মেয়েটি ঢলে পড়ে যায়। ভদ্রলোকটি ততক্ষণে প্রাণপণে দৌড়ে অন্ধকারে মিলিয়ে গিয়েছে। আজ পর্যন্ত এই কাজ কখনো করেনি সমীর। মেয়েটি মাটিতে পড়ে যন্ত্রণায় গোঙাচ্ছে। তার বাঁ হাতের নোটগুলি তখনও তার হাতের মুঠোর মধ্যে ধরা। নিচু হয়ে নোটগুলো মেয়েটির হাত থেকে কেড়ে নেবার চেষ্টা করে সমীর। মেয়েটি আর্তনাদ করে ওঠে যন্ত্রণায়। সঙ্গে সঙ্গে যেন সমীর বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে পিছিয়ে আসে নিজের অজ্ঞাতেই। কার গলা? চিনতে পেরেছে সমীর, চিনতে পেরেছে গলার স্বরটা। সমীর দাঁড়িয়ে গিয়েছে যেন পাথরের মতো। অস্ফুটে তার গলা দিয়ে একটি মাত্রই শব্দ বের হয়ে এলো, লতা। মেয়েটিও যন্ত্রণায় চেঁচিয়ে ওঠে। সমীর ধপ করে বসে পড়েছে তখন মেয়েটির পাশে। লতা। সমীর লতাকে দু হাতে মাটি থেকে তুলবার চেষ্টা করে। লতা। আমার হাতটা ধর লতা। লতা। অন্ধকারেও স্পষ্ট দেখতে পায় যেন সমীর লতার সাদা শাড়িটা রক্তে লাল হয়ে উঠেছে। মুখটা সে মাটিতে ঘষছে। দূরে কাদের যেন ওই দিকেই আসতে দেখা গেল। বাঁচবার একটা প্রচন্ড তাগিদ যেন সমীরকে ধাক্কা দিয়ে দাঁড় করিয়ে দেয়। সমীর ছুটে পালায়, দৌড় দৌড়, ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে সমীর যেই দিকে দু চোখ যায়। আশ্চর্য, দরজাটা খোলাই ছিল। বোধহয় লতার অপেক্ষাতেই মা দরজাটা খুলে রেখেছিলেন। সমীর সোজা গিয়ে তার ঘরে ঢুকল। ঘরের আলোটা জ্বালাতে সাহস হয় না সমীরের। চুপচাপ শ্বাসরোধ করে অন্ধকারে দাঁড়িয়ে থাকে সমীর। কে? সমীর এলি? লতা তো এখনো ফেরেনি। মার গলা, সঙ্গে সঙ্গে খুট করে সুইচের শব্দ। আলোটা জ্বলে উঠল ঘরের। সমীর? কিন্তু হঠাৎ যেন মা থেমে গেলেন। এ কি? হ্যাঁ, তোর জামা কাপড়ে এত রক্ত কিসে? রক্ত? হ্যাঁ, সারা গায়ে তোর রক্ত। হ্যাঁ, কোথা থেকে এলো এত রক্ত? সমীর, কথা বলছিস না কেন? মা। কিন্তু আর কোনো শব্দ বের হলো না সমীরের গলা থেকে। গলাটা যেন আটকে গেল। শ্বাস রুদ্ধ করে ধরল কি তার। চোখের সামনে একটা রক্তের সমুদ্র যেন আথালি পাথালি করছে, রক্ত আর রক্ত।
আজকের গল্প পাঠে দেবাঞ্জন, সৌমিক, দর্শনা, অম্বিকা, শিবাষ্ণু এবং আমি রোহিত। এডিটিংয়ে সৌমিক। এটি আমাদের একেবারে প্রথম দিকের প্রচেষ্টা, তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের ভুল ত্রুটিগুলি আপনারা দয়া করে কমেন্টের মাধ্যমে আমাদের অবগত করবেন। আমাদের অভিজ্ঞতা সঞ্চারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব শীঘ্রই আমরা ফিরে আসব পরবর্তী গল্প নিয়ে। আপনারা সাজেস্ট করতে পারেন পরবর্তী গল্পের বিষয়। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।